সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এখানে শ্রদ্ধেয় নাদিম কাদের ভাইয়ের বই মুক্তিযুদ্ধ অজানা অধ্যায় মোড়ক উন্মোচনের জন্য এসেছি। তো আমি নাদিম ভাইকে নিয়ে লিপিবদ্ধ করা কিছু কথা একটু বলবো এখন। সাংবাদিকতার অঙ্গনে তুখোড় অবদানের জন্য আন্তর্জাতিক অন্যতম স্বীকৃতি ভিত্তি ড্যাব হ্যামার্সজোল্ড ভূষিত নাদিম কাদের। বর্তমানে তিনি লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর নাদিম কাদিরের লেখালেখি ছাত্র জীবন থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কনিষ্ঠতম কলামিস্ট ছিলেন। কলামের টাইটেল ইন ফুলস প্যারাডাইস। তাছাড়া লিডার্স ডাইজেস্ট, এজেন্স ফ্রান্স প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, টিভি সাউথ এশিয়া, ভারতের আউটলুক ম্যাগাজিনের মতো বিখ্যাত বহু সংস্থার হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ করেছেন প্রায় 4 দশক। আইস টুডে বাংলাদেশের জরিপে বিশ্বের উল্লেখযোগ্য 20 জন বাংলাদেশের মধ্যে একজন নাদিম কাদের নির্বাচিত হন 2016 সালে। তার প্রাঞ্জল উপস্থাপনার জন্য উইকিং রিভিউ এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং অনুষ্ঠান দুটি দর্শকপ্রিয় হন। নাদিম কাদিরের প্রকাশিত বই 6টি। গোটা বিশ্বের প্রচার মাধ্যমে তার লেখা বহমান রঞ্জিত। অকৃতদার এই সাংবাদিক ও লেখক ভ্রমণ পিপাসু, রবীন্দ্রসঙ্গীত অনুরাগী, কাগজ কলম আর বইয়ের সংসারে নিবিড় বাসিন্দা। ধন্যবাদ সিনথিয়া। এটা ছিল নাদিম কাদিরের লিখিত পরিচয়। লেখার বাইরে যে পরিচয়টা হচ্ছে, নাদিম কাদির আমাদের ছোট বড় সবার বন্ধু। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেস মিনিস্টারের দায়িত্ব নেওয়ার পর থেকে বিলেতের বাংলা মিডিয়ার সাথে যে আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলেছে তা অতুলনীয়। এর জন্য নাদিম কাদিরের বাংলা মিডিয়ার পক্ষ থেকে তার জন্য একটা হাততালি। আর এখন আমরা নাদিম কাদিরের মুখে স্বাগত বক্তব্য। শুভ সন্ধ্যা। আপনাদের প্রথমেই স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই অনেক ব্যস্ত। লন্ডনের জীবন তো ঢাকার মতো না যে চলে আসতে আমার ইচ্ছা হলো। সবাই এখানে সত্যি করে খুবই কষ্ট করে কাজ করে সবাইকে চলতে হয়। তার মধ্যে আপনারা সবাই এসছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আর প্যানেলে যে বিশিষ্টজনরা আছেন তারা আমার কথা সাড়া দিয়ে সবাই এসছেন। আমি এত গর্ববোধ করছি, আমি ভাবতেই পারছি না যে আমি আমাদের গাফর ভাই, বদল ভাই, নবাব ভাই, আমাদের এক্সেলেন্সি উনি খুব ব্যস্ত থাকেন, তারপরে উনি আমাদের সময় করে এসছেন। তো নাহাজ ভাই, বিশাখ ভাই, আর অনুষ্ঠান পরিচালনা যিনি করছেন স্যার নিজের পরিচয় দেয়নি। ও আমার like brothers now in 2 years. He's the executive editor of Janamoth Weekly. So please give a hand to him for the helping. অনুষ্ঠানের শুরুতে আমি ছোট্ট করে একটু ভালো খবর দিতে চাই। আমার প্রকাশক এই মেসেজটা আমাকে কালকে পাঠিয়েছে। ও লিখেছে, সালাম ও শুভেচ্ছা, আপনাকে জানাতে পেরে আনন্দ অতি সম্প্রতি জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরের অধীনে সারা দেশের সরকারি গ্রন্থাগার সমূহে বিতরণের জন্য জাগৃতি প্রকাশনী 8টি বই নির্বাচিত হয়েছে, যার মধ্যে আপনার মুক্তিযুদ্ধ অজানা অধ্যায় বইটি অন্যতম। আমি আজকে অনুষ্ঠানে ঠিক প্রাক্কালে এই খবরটা পেয়ে আমি মানে আপ্লুত যে বইটা স্বীকৃতি পেয়েছে। তার মানে এটা তথ্যবহুল, সেই স্বীকৃতি আমার একটি কষ্টটুকু সেটা আমি মনে হয় রেকগনাইজড হয়েছে। আশা করি আপনারাও পড়বেন, আপনাদের মতামত দেবেন। অনুষ্ঠানের শুরুতে আমি স্মরণ করব সকল শহীদদের, আমার বাবা মা, বা খুব মনে করছে যে কোন সন্ত্রাসী তাকে মেরে ফেলেছে। এই বইয়ের পুরোটা অবদান তার। আমি নোট বই জমা দিয়েছিলাম, উনি এটাকে বই বানিয়েছে, নাম দিয়েছে, আর আমাকে বলছে আপনি একটা কভার তৈরি করে দেন, আপনারা রিপোর্ট ভাই আত্মার জন্য দোয়া করবেন। তার বউ ভাবি এখন জানান এই বইতে ছোট ছোট ত্রুটি হয়েছে,
ভাবে নতুন, কিন্তু উনি আমাকে না বলেননি। আমি বলছিলাম ভাবি, আমি যেমন ভাই আমাকে বলছো সেকেন্ড করতে হবে ঠিক মতো, আমি সেই কথাটা রাখতে আপনার কাছে এসেছি, আপনি কি পারেন করবেন না করবেন? আমি বলছিলাম আমি করবো। So my salute to both of them. আমার বাবার প্রসঙ্গে বলতে হবে, বাবা একজন এমনই বাবা ছিলেন that I miss him today. It has been many years, but I can't forget it. I remember it every moment. I'm sorry, it's so emotional. But I'm glad Allah has given me the good luck that I finally found his grave in 2007. Honorable Prime Minister Sheikh Hasina has done a great job for me and family. আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে জানালাম যে আমার বাবার কবর দিয়েছি এটা সংরক্ষণ করতে চাই, এটা পাবলিক প্রপার্টি, উনি আমাকে বলল যে আমি খুব দেখছি ব্যাপারটা। এবং কিছুদিনের মধ্যেই এবং বললেন তোমার বাবার নামে ক্যান্টনমেন্ট আছে কাদিরাবাদ, এবং কিছুদিনের মধ্যেই আইন হেডকোয়ার্টার থেকে খবর আসলো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমার বাবার দেহাবশেষ চিটাগংয়ে ওই পড়ে থাকা পাবলিক জায়গা থেকে উঠিয়ে কাদিরাবাদ সেনানিবাসে 2011 সালে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় পুনর্দাপন করে দেন। আমি জানি না এই ঋণ আমি কি করে শোধ করব। আরো দুজন ব্যক্তি ভূমিকা রেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রী অ্যাডভাইজার এক্সেলেন্সি H.T. ইমাম স্যার, এবং তখনকার লিবারেশন ওয়ার প্রতিমন্ত্রী ছিলেন তাজুল ইসলাম স্যার। তারা প্রচেষ্টা করেছে, এর সাথে সেনাবাহিনীর যারা ছিলেন আর্ম ফোর্সেস ডিভিশন এবং আর্মি হেডকোয়ার্টারে তারা সবল। সবচেয়ে বেশি মনে পড়ছে যখন আমি কবরটা খুঁজে পেলাম, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন চিটাগংয়ে আর্মির একটা ডেভেলপমেন্ট কাজ করে, তাদেরকে দায়িত্ব দেওয়া ছিল। তাদের কষ্ট, তাদের সফলতা, মেজর জেনারেল আবু হোসেন যিনি মহামান্য রাষ্ট্রপতির মিলিটারি সচিব ছিলেন কদিন আগে, এখন উনি বিজিবিতে গেছে ডিজি হিসাবে, উনি ওই কমিটির প্রধান ছিলেন এবং ওনারাই কনফার্ম করেছে সব কাজ করে এটাই কর্নেল কাদেরের কবর। তো আজকে তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার মা খুব সাহসী একজন মহিলা ছিলেন এবং কোনোদিন মাথা নত করেননি, আমাদেরকে সেটাই শিখিয়ে গেছেন এবং সত্য বলা। আমার বইতে আমি আপনাদের I touch my heart, there's not one single lie, everything is a fact. এই ফ্যাক্ট তুলে আনার জন্য আমরা একবারই গল্প করতাম প্রায়, ও আমাকে বললো, ওর নাম হচ্ছে রফিকুল ইসলাম রলি, এশিয়ান টিভিতে কাজ করে। ও আমাকে নাদিম ভাই আপনি এত কিছু বলেন, এটাকে লিপিবদ্ধ করেন। এখান থেকেই বইয়ের যাত্রা শুরু হলো। এবং if anything that I am today, it is Allah and my mother. আপনারা ওনাকে দোয়া করবেন, she passed away in 1999. উনি জেনে যেতে পারেননি, উনি অপেক্ষা করছিলেন। এই মার ভালোবাসা বাবার প্রতি সেটা আমাকে খুব তাড়িত করেছিল যে বাবা কোথায় গেল, হারিয়ে যেতে পারে, তাকে খুঁজে বের করতে হবে। কিছু পলিটিক্যাল এলিমেন্ট এসছে বইতে, এটা প্রাসঙ্গিক, কারণ মুক্তিযুদ্ধে একটা পলিটিক্যাল যুদ্ধ ছিল, কিছু প্রাসঙ্গিক ঘটনা ঘটেছে, সেগুলো চলে এসছে। আমি মনে করি এই বইতে কিছু তথ্য আছে যেটা অনেক কনফিউশন, অনেক বিতর্ক দূর করে দেবে। আমি সেটার চেষ্টা করেছি। বাকি আমার চ্যানেলে ডিসকাশন ওনারা করেছেন, ওনারা বলতে পারবেন। ঢাকা থেকে আমার দুজন গাজী এসছে, রাইজুল আর রিশান, তারা এই বইগুলো ঢাকা থেকে ক্যারি করে না হলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম না। তো থ্যাংকস টু দেম। আমাকে এই বইয়ের সাহায্য করেছে এখানে আমার খুব প্রিয়, আমার ছেলের মতো আমার ম্যানেজার হারুন। সার্বক্ষণিক সে আমাকে দেখাশোনা করে, কিন্তু এইসব কাজের সময় ও 14-15 বছর আমার সাথে, ও এসছে লন্ডনে আমার সাথে। সো আই এম গ্রেটফুল টু হিম। এরপর আছে ইমরান মাহফুজ, যে সম্পাদনা করেছে, আমার পার্সোনাল অফিসার ওয়াহেদ হাই কমিশনে। আমি অনেক কিছু লিখতাম বাংলায়, কিন্তু টাইপ করতে পারতাম না, ও কষ্ট করে টাইপ করেছে অনেক কিছু, সেই জন্য তাকেও অনেক ধন্যবাদ ওয়াহেদ। সর্বশেষ হচ্ছে মালিক সাহেব, হি ইজ মাই সোফা অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ বিন এ গ্রেট হেল্প।
and আমার রিসিভ অসুখ হয়েছিল তখনও মালিক সাহেব অনেক দেখাশোনা করেছে। তো মালিক সাহেব, থ্যাংকস টু ইউ অলসো ভেরি মাচ, দোয়া করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই মাস্ট থ্যাংক দ্য স্পন্সার্স। এগুলো সব কাকতালীয়। যেরকম খাওয়ার কথা বলতে গিয়ে জাহাঙ্গীর খান ভাই বললো যে আমি খাওয়ার পরে আপনি চিন্তা করেন না। সো হি ওন্স দ্য ইন্ডিয়ান ফিউশন রেস্টুরেন্ট। সো আপনারা যে ডিনারটা পাবেন আজকে, courtesy of Jahangir Khan of Indian Fusion Restaurant. বিশ্ববাংলানিউজ24.com, বেলাল ভাই আমার খুব প্রিয় একজন ভাই, মাইক্রোফোন নিয়ে কথা হচ্ছে যে শুনতে পাচ্ছেন, বেলাল হলে আমি দিয়ে দেবো। So, you know, I mean, I was absolutely gay. And last but not the least, most of the time, jalati thaki, Faith Printers, Kwanodhan, this banner is from him. So I'm all grateful to you all, and আমি একটু সময় নিয়ে দিলাম, আমাকে ক্ষমা করবেন, বাট অনেক আবেগ, অনেক কিছু দিয়ে বইতে আপনাদের সামনে। আপনারা feel free to tell me যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের যদি আমি সব কিছু এক্সপ্লেন করতে রাজি আছি। কিন্তু আপনারা এসছেন, আবার অনেক ধন্যবাদ। আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যে কদিন আপনাদের সাথে লন্ডনে আছি, আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আমরা এখন অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি, মোড়ক উন্মোচন করবো। তারপরেই আমরা ডক্টর মামুন সিরাজের বক্তব্য শুনবো। মোড়ক উন্মোচনের জন্য আমি আমার অতিথিদের অনুরোধ জানাচ্ছি, সবাই বইটি সবার সামনে বইটি রাখা আছে, আমরা মোড়ক উন্মোচনে যাচ্ছি। মুক্তিযুদ্ধ অজানা অধ্যায়, নাদিম কাদির। মোড়ক উন্মোচন হচ্ছে মুক্তিযুদ্ধ অজানা অধ্যায়। প্রিয় দর্শক, হাত তালি জানাবেন। অনুষ্ঠানের লিস্ট বলে দিচ্ছে, আমরা ডক্টর মামুন সিরাজের বক্তব্য শোনার পরেই দুটা গান শুনবো। শ্যামল কান্তি, মিনিস্টার পলিটিক্যাল, বাংলাদেশ হাই কমিশনার, এবং বিলেতে বাঙালি সংস্কৃতির অঙ্গনের জনপ্রিয় মুখ মুস্তফা কামাল মিলন, তারা আমাদের গান শোনাবেন। আমি আশা করছি যে ডক্টর মামুন সিরাজের বক্তব্য শেষ হওয়ার পূর্বেই আমরা গান শুনবো। আসছেন মামুন সিরাজ। আমার নাম ডক্টর মামুন সিরাজ, শুভেন্দু। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে কারণে আমি যখন বলবো যে তুমি কিছু বলার বললাম যে এখানে যারা আসছে বোধহয় আমি একমাত্র যে আঙ্কেলকে নিজের চোখে দেখেছি, ওনার সাথে ইন্টারাকশন করেছি। কারণ ঘটনা হচ্ছে আমার ফাদারও সেনাবাহিনী ছিলেন, জেনারেল সিরাজ। তো উনি আমার কাজের আঙ্কেল, আমরা একসাথে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ছোট ছিলাম, বড় হয়েছে, অনেক খেলাধুলা করেছি। এবং তখন ওই বাঙালি অফিসারদের মধ্যে ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা ছিল। ও প্রায় তারা ওই পিকনিক, একজনের বাসায় যাওয়া আসা ওইভাবে আমরা করতাম, যাওয়া হয় বাঙালি। তো সেখানে ওই অন্তু এবং বোন, তারা আন্টি আঙ্কেল, আমার বাবা মা বাংলার সাথে গিয়েছি। তো যেটা মনে আছে আঙ্কেল খুবই ওই কোনো একটা পার্টি বা একটা পিকনিক হলে ওটাকে মাতিয়ে রাখতেন, খুবই উনি মানে এনজয় করতেন, সবাইকে নিয়ে হাসাহাসি, ওই খেলা আমরা সব দেখেছি। তো সেটাই আমার মানে মনে পড়ে। যেমন তোমাকে বললো যে বই দেখছি, আব্বার কথা বলবো, আমি বললাম যে নৌবছর আমি এসে যাবো। কারণ আমি অ্যাকচুয়ালি থাকি ম্যানচেস্টারে এবং আমি ডাক্তার কাজ করি, কোনোভাবে শেষ করে ছুটে এসেছি জাস্ট এইটা দেখার জন্য। এবং আমার মনে পড়বেন, ও আমি পড়িনি বইটা, কিন্তু আমার মনে যা এখানে আছে অ্যাবসলিউটলি দ্য রাইট থিং। এবং আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। আন্টি অনেক কষ্ট করেই ওদেরকে বড় করেছেন। আশা করি যে আপনাদের সামনেই সব সফলতা মাশাআল্লাহ কত ভালো করছে এবং আশা করি আরো ভালো করবে। এটাই আমার দোয়া থাকলো সবাই।
বই নিয়ে আলোচনার আগে আমরা গান শুনছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শ্যামল কান্তি, মিনিস্টার পলিটিক্যাল বাংলাদেশ হাই কমিশন এবং মুস্তাফা কামাল মিলন। আচ্ছা, গান তৈরি হতে একটু সময় লাগবে। এই ফাঁকে কথা ছিল যে নাদিম কাদির কবিতা আবৃত্তি করবে, সম্ভবত সেটা করেননি, আমরা সেটা শুনে নিতে পারি। নাদিম ভাই, নাদিম কাদির আপনার কবিতাটা আমরা এখন শুনে নিতে পারি, যেহেতু গানের জন্য একটু বিলম্ব হচ্ছে। আসলে আমি কবিও নাচ একটা কবিতা পড়া হয়, তো মাঝে মাঝে মতো বাঙালি সবাই অনেক অনেক আবেগ আছে আছে ওরা হয়তো লিখে ফেলি। কিছুদিন আগে যে লিখেছে আমার বাবাকে নিয়ে, কবিতার নাম হলো বাবা তুমি কেমন আছো। বাবা তুমি কেমন আছো, মা তো কাঁদতে কাঁদতে তোমার কাছে চলে গেল, আর আমি কেঁদে কেঁদে মরি না। বাবা তোমাকে কি বলে, মা তোমাকে কি বলে, নিশ্চয়ই তোমাকে পেয়ে অনেক কষ্টের কথা বলে, আর আমি এখানে কষ্টে মরি না। বাবা তোমার ছোট ছেলে অরুণ এখন অনেক বড়, মা আর তুমি নিশ্চয়ই তার কাছে সারাক্ষণ, আর আমি তাকেই খুশি, ও তো আমাদের সোনামণি। বাবা তুমি কি জানো আমার কষ্টের কথা, হঠাৎ করে স্বপ্নে আসো আবার চলে যাও, আর আমি হাত বাড়িয়ে বলি বাবা যেও না। বাবা মনে পড়ে সেই 17 এপ্রিল 1971, তুমি মাথা উঁচু করে বুক ফুলিয়ে চলে গেলে না ফেরার দেশে, আর আমি হাত নেড়ে বিদায় বললাম। বাবা তুমি কি জানতে এ হবে বিদায়, পাক হানাদার বাহিনী নির্জীব হায়নার মতো এলো, আর আমি শুধু বিরতি করলাম বাবাকে ফিরিয়ে দাও। বাবা তুমি ওদের কি বলেছিলে, নিশ্চয়ই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশ চাই, আর আমি শুধু তোমার শূন্যতায় ডুবে আছি। বাবা 35 বছর হয়ে গেল, তবু আমি শূন্যতায় আছি, তোমার রক্তের ঋণ শোধ হয়নি, তাই আমি যুদ্ধ করে যাচ্ছি। বাবা আমাদের জয় হবে, তুমি নিশ্চয়ই বলবে জয় বাংলার জয় হবে, সোনার বাংলার তুমি আর মা আসবে বেড়াতে, আমি শুধু থাকলাম প্রতীক্ষায়। ধন্যবাদ। আপনাকে এখানে থাকবেন নাকি মিডিলে আসবে? হ্যাঁ এখানে আমাদেরকে রক্ত দিয়েছি আমরা, আকাশে বাতাসে দেখেছে কেমন, বাইরে বাঙালি দেখেছে ঘরে ঘরে ওই জ্বলছে অগ্নিশিখা, শহীদের ঘুমে হয়েছে অঙ্কুরিখা, ঘরে ঘরে ওই জ্বলছে অগ্নিশিখা, শহীদের খুনে হয়েছে অঙ্কুরিখা, ভেঙে
পিতাকে উদ্দেশ্য করে লেখা, কিন্তু মুক্তিযুদ্ধের সবকিছু বৃদ্ধি থাকছে। বঙ্গবন্ধুরে দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলায় দেশ। বঙ্গবন্ধুরে দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলায় দেশ। তাজউদ্দিনের দেশ, সৈয়দ নজরুলের দেশ, তাজউদ্দিনের দেশ, সৈয়দ নজরুলের দেশ, কর্নেল মনসুর আলীর দেশ, ক্যাপ্টেন মনসুর আলীর দেশ, কামরুজ্জামানের দেশ। বঙ্গবন্ধুর দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলায় দেশ। বঙ্গবন্ধুর দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলায় দেশ। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তা। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তা। চার স্তম্ভের দেশ, সম্প্রীতির দেশ, চার স্তম্ভের দেশ, সম্প্রীতির দেশ, ছোট বড় সবার দেশ, কৃষক শ্রমিকের দেশ। বঙ্গবন্ধুর দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলার দেশ। বঙ্গবন্ধুর দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলার দেশ। মুসলিমের দেশ, সোনালি আঁশের দেশ, নদী নৌকার দেশ, মাটি মানুষের দেশ। মুসলিমের দেশ, সোনালি আঁশের দেশ, নদী নৌকার দেশ, মাটি মানুষের দেশ। নবান্নের দেশ, বালুকের দেশ, নবান্নের দেশ, বালুকের দেশ, হাতিয়ালে জারি দেশ, নতুন সম্ভাবনার দেশ। বঙ্গবন্ধুর দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলার দেশ। তাজউদ্দিনের দেশ, সৈয়দ নজরুলের দেশ, তাজউদ্দিনের দেশ, সৈয়দ নজরুলের দেশ, ক্যাপ্টেন মনসুর আলীর দেশ, কামরুজ্জামানের দেশ। বঙ্গবন্ধুর দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলার দেশ। বঙ্গবন্ধুর দেশ, জয় বাংলার দেশ, মুক্তিযুদ্ধের দেশ, সোনার বাংলার দেশ। একটা গানের মধ্যে পুরো বাংলাদেশকে খুঁজে পেলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা সময় পেলে অনুষ্ঠানের শেষে আবার গান শুনবো দুই শিল্পীর কাছ থেকে। এখন আমরা বই নিয়ে আলোচনায় যাচ্ছি। বই নিয়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট লেখক সাংবাদিক ইসহাক কাজল। আজকের এই প্রকাশনা উৎসবে শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, আমাদের বাতিঘর, আমাদের চলার পথের আদর্শ সাথ আব্দুল গফর চৌধুরী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাদের, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহার পাশা, উপস্থিত গুণীজন, সবাইকে আমার শুভেচ্ছা। একত্তর কখনো পুরাতন হয় না। একত্তরে আমরা যারা যৌবনে ছিলাম, আমাদের যৌবন কোনোদিন শেষ হয় না। কারণ একত্তরে আমরা লড়তে শিখেছি, বাঁচতে শিখেছি, লাল পতাকার জন্য যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের একটি বই, মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়, নাদিম কাদের লিখেছেন। পৃষ্ঠা খুব বেশি নেই, 87 পৃষ্ঠা। সাথে যুক্ত হয়েছে কিছু ছবি যা ইতিহাসের উপাদান হয়ে থাকে।
সেই বইতে আছে ভূমিকা সহ 23টি অধ্যায়। 23টি অধ্যায়ে মুক্তিযুদ্ধের কথা আছে, লড়াইয়ের কথা আছে, হারানোর কথা আছে। এই বাংলাদেশে 71-এ এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যাদের চোখে রক্ত ঝরেনি, জল ঝরে। সেই আলোকচিত্রগুলা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেবে। মুক্তিযুদ্ধে নিয়ে কিছু গাছাগাছি করি, লেখাপড়া করার চেষ্টা করি। যেহেতু আমি 71-এর সন্তান, আমি রণাঙ্গনের সন্তান, কাজেই মুক্তিযুদ্ধ নিয়ে কাছাকাছি করতে গিয়ে 2 রকমের বই আছে। একটি হলো নির্মমভাবে কিছু বই বের হয়েছে, সামরিক ব্যক্তিত্বরা কিছু বই লিখেছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরাও খুব কম, যদি আমাদের দেশে যেটা একটা দৃষ্টান্তই আছে যে রাজনৈতিক যারা করেন তারা বই লেখেন না, খুব কম। এই ঘাটাঘাটি করতে গিয়ে নাদিম কাদরের বইটি পরে আমি আগেই বলছি যে আমি এ নিয়ে ঘাটাঘাটি করি, এখানে আমি এমন কিছু তথ্য পেয়েছি যেটাকে আবার আমাকে তৈরি নিয়ে যায়। এবং এই বই যে 71-এর যুদ্ধের যে কিছু অমীমাংস প্রশ্ন আছে, সে প্রশ্নের উত্তরগুলো সেখানে পাওয়া যাবে। নাদিম কাদির একজন সামরিক অফিসার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদিরের সন্তান। তিনি 1971 সালের 17 এপ্রিল নিজ বাসার থেকে বর্বর বাহিনী তাকে দলে নিয়ে যায় আর ফিরে আসে। সেই দলে নিয়ে যাওয়ার দৃশ্যটি অবলোকন করেছেন নাদিম কাদির, বয়সও তখন ছোট। তিনি নিজে প্রত্যক্ষ করেছেন তার পিতাকে দলে নিয়ে যাচ্ছেন, মাও দেখেছেন, ছোট ভাই যেটা সেটা মায়ের পেটে তখন। সেই যন্ত্রণার থেকে যা খুঁজে কোথায় খবর দেওয়া হয়েছে, কোথায় নিয়ে গেল, আমি যতটুকু পড়েছি 36 বৎসর উনি দৌড়িয়েছেন। একজন পিতার সন্ধানে তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন। পিতা চট্টগ্রামে গিয়ে খোঁজ পেয়েছেন। সেই চট্টগ্রামে গিয়ে সামরিক আমলা, বেসামরিক আমলা সবার সাথে যোগাযোগ করেছেন। কেউ তাকে সাদরে গ্রহণ করেছেন, কেউ তাকে গ্রহণ করেন, কিন্তু উনি দমে থাকেননি। উনি তার কাজ চালিয়ে গেছেন। আমি বলবো না যে সাংবাদিকতার অনুসন্ধান দৃষ্টিতে তিনি সেটা করছেন। আমি আমার পিতাকে চাই, এই বাংলার মাটিকে এই লাল সবুজ পতাকার জন্য আমার পিতাকে নিয়ে গেছে, আর পিতা আত্মত্যাগ করেছেন, তাকে আমার খুঁজে পেতে হবে। সেই যে অঙ্গীকার, সেই যে রক্তের ঋণ, সেই রক্তের ঋণ নাদিম কাদির এই বইতে কিছুটা হলেও শুট করেছেন। এবং আমরা যারা মুক্তিযুদ্ধ নিয়ে একটু এগিয়ে যেতে চাই, এই অজানা সন্তানদেরকে মানুষের কাছে তুলে দিতে চাই, বিতর্ক নয়, সঠিক ইতিহাস তুলে দিতে চাই, এই বই থেকে আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু আমরা যুক্ত করতে পারবো। যেমন কর্নেল কাদির, আব্দুল কাদির সেই উদ্ধার সময়ে উল্লেখ আছে এবং সেটা প্রমাণও আছে। নাদিম কাদির যা বলেছেন তার প্রত্যক্ষ সাক্ষী হিসাবে যারা ছিলেন, মেজর রফিকুল ইসলাম তার কথা উল্লেখ করেছেন, তিনি দেখেছেন। তারপরে বলেছেন উনি
আরো অনেক নুরুল ইসলাম চিটাগাঙ্গের, তার কথা বলেছেন ডক্টর মাহফুজুর রহমানের লেখা বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধের চট্টগ্রাম গ্রন্থের 371 পৃষ্ঠায় যে তথ্যটি সে তথ্যটি তিনি উল্লেখ করেছেন। 5 লাইন্স চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে অ্যাপোলো পলিক্লিনিক্সের পিছনে লেফটেন্যান্ট কাদির সহ আরো 35 জনকে হত্যা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী ছিলেন আরেক আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম। সেই নুরুল ইসলামকেও তিনি খুঁজে বের করেছেন। এই যে খুঁজে বের করা, এই বের করার মধ্যে দিয়ে কেবল এটা নাদিম কাদিরের ব্যাপার না, সেটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অংশ হিসাবে একজন মানুষ 10,000 টাকা চান্দা দিয়েছেন। সেই সময় একজন কর্নেল স্বাধীনতার যুদ্ধে সহায়তায় যুদ্ধ পতাকা তুলেছেন নিজের বাসায়। সেই যে সাহসিকতা এবং হাসনাহেনা কাদিরের 22-এর উদ্ধৃতি দিয়ে নাদিম কাদির উল্লেখ করেছেন 1971 সালের 21 অথবা 22 মার্চ মেজর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তাদের বাড়িতে এসেছিলেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে আমার বাবার সাথে দ্বিমত পোষণ করেন। সেই দিন জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশকে হবে এটার কোনো গ্যারান্টি নেই, সুতরাং আমি এর সাথে নেই। পরে দেশদ্রোহী হয়ে ফাঁসিতে ঝুলতে হবে এই বলে দুইজনই তাদের বাসা ত্যাগ করেছিলেন। এবং এখানেই কেবল ক্ষান্ত হননি, হাসনাহেনা চাকরির জন্য যখন ফরেন সার্ভিসে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, সেটাও জিয়াউর রহমান এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাখ্যান করেছিল। এই যে কিছু কিছু তথ্য সেখানে তুলে ধরেছেন, সেই তথ্যগুলা আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এবং আমরা সেখান থেকে অনেক কিছু, যে 75-এর 15ই আগস্টের পর বাংলাদেশের 75-এর 15ই আগস্ট কেবল একজন শেখ মুজিব হত্যা নয়, আমরা 71 যুদ্ধ করে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, সেই মূল বাংলাদেশের মূল স্বাধীনতার চেতনা, মূল চিন্তা সবকিছুকে সেদিন হত্যা করেছিল। আজ পর্যন্ত আমরা সেই 75 পূর্ববর্তী জায়গায় আজ পর্যন্ত যেতে পারিনি, এখনো লড়াই করে যাচ্ছি। এখনো যদি আমার শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো কেউ এসে বলে এসো লড়াই করো, যুদ্ধে চলো, আবারও যুদ্ধে যেতে রাজি আছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সেই আব্দুল কাদিরের নামে সেনানিবেশের নাম হয়েছে, বুদ্ধিজীবীর তালিকায় তার নাম উঠেছে। এবং এই যে স্বীকৃতি নাদিম কাদের যেটা করেছেন একজন সন্তান হিসাবে, এবং বইতে সগোত্রীয় লোকেরা, আপন জনেরা যে বিরোধিতা করছে, সেটাও কিন্তু তিনি উদ্ধৃত করেছেন, সেটাও তিনি লিখেছেন। সেখানে বাদ দেন নাই বোনের কথা, ভাইয়ের কথা বাদ দেন নাই, তিনি উদ্ধৃত করেছেন। কাজে এটাও একটা সাহসিকতা। এই বইটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন এক পদযুদ্ধের হয়ে থাকবে। আমি আজকের দিনে এই মুক্তিযুদ্ধের কথা হলেই আমরা 71-এ ফিরে যাই। সেই 71-এর রণাঙ্গনের সেই স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতার জয় বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইসাক কাজল তার বক্তব্যের শুরুতেই বলেছিলেন 71-এর যৌবন কখনো শেষ হয় না। সেটা প্রমাণও দেখতে পেলাম। অসুস্থ শরীর নিয়েও বেশ বিপ্লবী একটা বক্তব্য দিলেন এবং বইয়ের কিছু তথ্য আমরা জানতে পারলাম। প্রসঙ্গক্রমে বলে রাখছি, এই বইটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক জনমতি গত বছর। তো বইটি যেহেতু ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছিল এবং আমি জনমতে কাজ করি, সেই সূত্রে বইটি পাঠের সৌভাগ্য আমার হয়েছিল। এবং আমার কাছে মনে হচ্ছিল, আমি একজন গল্পকার, আমার কাছে মনে হচ্ছিল এটি কিন্তু যে কোনো একটি চিত্রনাট্যের জন্য অসাধারণ হতে পারে। একজন সন্তানের বাবার
মৃতদেহ খুঁজে ফেরার যে গল্পটা, বিশ্বাস করুন এখানে আপনার গল্প পাবেন এই বইতে। বইটা পেছনে রাখা আছে, আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারবেন। এবং আমরা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শোনার পর আপনারা যদি বই নিয়ে কারো কোনো কথা থাকে বা বক্তব্য থাকে, আপনাদের জন্য মঞ্চ খোলা থাকবে। এখন আমরা বক্তব্য শুনবো সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের কাছ থেকে। আমি আহ্বান জানাচ্ছি সৈয়দ নাহাস পাশাকে। ধন্যবাদ স্যার। আসলে এখানে কাপড় ভাই আছেন, আপনি হাইপারসন আছেন, আমি আমার বক্তব্য বেশি কথা বলতে চাই না। এটুকু বলবো যে মুক্তিযুদ্ধের স্মৃতি এখানে আমাদের অনেকের হয়তো অনেকেই হয়তো মুক্তিযুদ্ধ দেখেন নাই বা জানি না। আমার মনে আছে মুক্তিযুদ্ধের কারণ আমার বয়স তখন 15 বছর বয়স। একজন সন্তানের তার বাবার লাশ বা বাবার কবর খুঁজে বের করার যে কাহিনী বইতে এসেছে, আসলেই আমি নাদিম ভাই এতে শুধু ধন্যবাদ পাওয়ার অসাধারণ কাজ করেছেন। কারণ এসে তো বাবা, তারপরে বই যদি কেউ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বা স্মৃতিচারণ করে লিখে দেয় হয়তো সহজ যতটুকু দেখেছে পারি না, কিন্তু মানুষের মুখ থেকে বাবার সম্পর্কে জানা এবং জেনে জেনে এই জিনিসগুলো লিপিবদ্ধ করা এটা একটা বিরাট কাজ। এই লেখা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে, এই লেখা নিয়ে কথা বলতে পারে, এই সাহসিকতার কাজটুকু নাদিম ভাই করেছেন। নাদিম ভাইকে ধন্যবাদ। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার নিজের মনে আছে যে পরিবারের আপনজন যদি কেউ মুক্তিযুদ্ধে বা যুদ্ধের সময় নিখোঁজ থাকে বা মারা যায়, আমি আমার নিজের পরিবারে দেখেছি। আমার মামা তখন চট্টগ্রামে কালুরঘাটে ছিলেন, ইঞ্জিনিয়ার, ছোট মামা। 23 পুরোটাই মনে আছে আমার, 23শে মার্চ ছেলেটি আমাদের গ্রামের বাড়িতে আসছেন ছুটিতে। আসার পরে তখন উত্তাল সময় বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে তৎকালীন, যে কখন কী হয়, কখন ইয়ে হয়। তার হঠাৎ করে ডাক আসলো নির্দিষ্ট 9 মাস। তারপরে একটা কলাম ছিল তখন দৈনিক বাংলার প্রথম পাতায় ডান দিকে জাফর ভাই লিখতেন নির্দিষ্ট 9 মাস। এটা 72 সালে। আমি পুরোটাই পড়েছি এখনও আমাদের, তখন থেকেই আমি জাফর ভাইয়ের বক্তব্য দেখব। তো এই যে গেলেন আর তার 9 মাস কোনো খবর নেই। প্রতিদিন রাতে আমার নানির কান্না আর কোথায় কোনো খবর নেই। এই 9 মাস পরে যখন মামা ফিরে আসলেন বা মামার খবর পাওয়া গেল, কী যে আনন্দ মানে বাড়িতে। এবং তো এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে যাদের না অনেকেই ফিরে এসেছেন, অনেকেই ফিরে আসেননি। যারা ফিরে এসেছেন অনেকে আছেন, এখনো বেঁচে আছেন। তো মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করা বা মুক্তিযুদ্ধের এইসব ঘটনাবলী খুব কমই বই লেখা হয়েছে বা না। এখন মুক্তিযুদ্ধ নিয়ে এখন না আমি বিতর্ক অনেকেই সৃষ্টি করেছেন, বা এই ধরনের ঘটনাবলী কজন লিখতেই পারে বা কজন খুঁজে বের করতেই পারে। সেক্ষেত্রে হয়তো নাদিম ভাই ইজ লাকি, বিকজ যে জার্নালিস্ট নাদিম ভাইয়ের সাথে আমার 15 বছর আগে থেকে পরিচয়। ঢাকায় যখন এফপিতে কাজ করতেন, এখানে আসার পরে আরও ঘনিষ্ঠতা হয়েছে। যাই হোক, আমি মনে করি আপনারা যারা এসেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে আমি নাদিম ভাইয়ের পক্ষ থেকেই জানাচ্ছি। এবং আপনাদের সবারই বইটা পড়া উচিত। আমি পুরো বইটা পড়ি নাই, কিন্তু আমি আংশিক বইটা পড়েছি। এই বইয়ে যেসব কাহিনী এবং কিছু পড়েছি, যে টাইম দেওয়া বলবো যে জন্মতে যে হিসাব হয়েছে সেসবটা আমারও কিছুটা পড়া হয়েছে। এখানে পর্বে আছেন, বদলে আছেন, তারা বলবেন। আর আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসবেন সৈয়দ বদরুল আহসান, সাংবাদিক, অ্যাসোসিয়েট এডিটর, দ্য এশিয়ানিক, কলামিস্ট, বিডি নিউজ 24। শুনবেন তো?
তো সবাইকে শুভ সন্ধ্যা। আর এই সুযোগটা দিয়েছেন বলে নাদিম কাদেরকে আমি ধন্যবাদ জানাই। নাদিম কাদের আমার অত্যন্ত প্রিয় মানুষ, সাংবাদিক হিসেবে তাকে ঢাকায় দেখেছি, এখানে হাইকমিশনে দেখছি। আর তার চাইতে সবচেয়ে বড় পরিচয় হলো যেটা আমরা বলি বাংলাদেশে এখনো বলে থাকি প্রজন্ম একাত্তর। তো নাদিম সেই প্রজন্ম একাত্তরের একটা মূর্ত প্রতীক। নাদিম কাদেরের কথা বলতে গেলে, বইটার কথা বলতে গেলে এটা আমাদের প্রথমে যোগ করেছে নাদিম কাদেরের পিতাকে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের, ওনাকে যখন পাকিস্তান বাহিনী ধরে নিয়ে যান, ওই দিনটি ছিল 17ই এপ্রিল। নাদিম কাদের জানতেন না, আমরাও তখন জানতাম না যে সেই 17ই এপ্রিলে কিন্তু সেদিনই সেই মেহেরপুরের আমল কারণে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, শপথ দিয়েছিল। এই যে একটা যে ঐতিহাসিক একটা কানেকশন আছে, একটা লিঙ্ক আছে, এটা তো আমরা পরে জানতাম। কিন্তু আমার যেটা সবচেয়ে দুঃখের বিষয় যেটা যে নাদিম কাদেরের মতো আরও অনেক প্রজন্ম একাত্তরের ছেলে মেয়ের সন্তান বাংলাদেশে এখনো আছে, আমাদের সাথে তাদের কথাবার্তা হয়। কিন্তু যখন ভাবি যে আমরা তো একাত্তরের ঢাকায় ছিলাম, বাংলাদেশে ছিলাম, কেউ অর্ধেক তখন তৎকালীন পশ্চিম পাকিস্তান ছিলাম, পরাগারে এসেছিলাম, কেউ দেশের বাইরে ছিল। আমরা সবাই দিনক্ষণ বলছি কবে মুক্তিযুদ্ধ শেষ হবে, কবে মুক্তি বাহিনী জয়ী হবে এবং কবে দেশ স্বাধীন হবে। কিন্তু এই যে নাদিম কাদেরের মতো যে মানুষ, ছেলে, অত্যন্ত ছোট ছেলে, 10-11 বছরের বেশি তখন হবে না, তার মনে কি ছিল, তার মা যিনি স্বামীকে হারিয়েছেন, স্বামীকে খুঁজে পাচ্ছেন না, এরকম অনেক স্বামীকে তারা ধরে নিয়ে গেছেন, অনেক পিতাকে তারা ধরে নিয়ে গেছেন। তাদের যে একটা ব্যাপার ছিল, তাদের একটা মনের দুঃখ ছিল, সে যে এতদিন পরে, স্বাধীনতার 46 বছর পরে আমরা ভাবি যে এদের মনের অবস্থাটা কী ছিল। আমরা তো তাকিয়েছিলাম দেশ স্বাধীন হবে, দেশ কবে স্বাধীন হবে, কিন্তু তারা তাদের পিতাকে খুঁজছিলেন, পিতা গেল কোথায়। তো পিতাকে পাওয়া যায়নি, অনেক পিতাকেই পায়নি। যেমন আমাদের আরও আছেন আমাদের যে লেখক ডক্টর জাফর ইকবাল, তার পিতাকেও ধরে নিয়ে গেছিল এবং দেখা গেল যে এক পর্যায়ে সেই পিতাকে নদীর ধারে দাফন করা হয়েছিল, কিন্তু তার মা বিশ্বাস করতেন না। মা ছেলেদেরকে বলেছেন, জাফর ইকবালকে বলেছেন, হুমায়ুন আহমেদকে বলেছেন যে প্রমাণ চাই যে আমার স্বামী মৃত। তো সেই জাফর ইকবালের বর্ণনাতেই পাওয়া যায় মাটি করে নিজে মাকে প্রমাণ করলেন যে বাবা এখানে শুয়ে আছে, বাবাকে পাকিস্তানে মেরে ফেলেছে। যেমন আমার এক চাচাতো ভাই, তার নামও লেফটেন্যান্ট কর্নেল, তিনি আর্মি মেডিকেল কলেজের, তার নামও লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এবং তিনি সিলেট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তাকেও ধরে নিয়ে গেল, অনেক খোঁজাখুঁজি করা হলো, তার মধ্যেও কেউ পায়নি। সেভাবে অনেক কিছুই অনেক পর্যায়ে পাওয়া যায়নি। তো যখন নাদিমের কাদের এই বইটা আমি পড়ছিলাম, বইটা আমি আগে পাঠিয়েছি, তো সেই বইটা আরও বাড়িতে বেশ কয়েকটা বই আছে, তো ওগুলো ছেড়ে আমি ভাবলাম যে এটা আগে পড়ে নিই। তো এটা পড়ার ফলে যেটা হচ্ছে যে নাদিমের যে বেদনাটা, যেইভাবে তার পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে পাশাপাশি তিনি যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়েছেন, বিভিন্ন আর্মি অফিসারদের সাথে যোগাযোগ করেছেন এবং সিভিল অফিসারদের সাথেও যোগাযোগ করেছেন, রাজনীতিবিদদের সাথেও যোগাযোগ করেছেন। তো এই যে একটা প্রচেষ্টা চালিয়েছেন, অনেকে কিন্তু এটা করেননি। অনেক ছেলে মেয়ে আছে, অনেক সন্তান আছে, তারাও অনেক চেষ্টা করেছেন বাবা কোথায় আছেন, বাবার কবরটা কোথায়, বাবার মরদেহ কোথায়, বাবার যে দেহাবশেষ কোথায় আছে, আদৌ দেশে আছে কিনা বা কোথায় নাই। অনেক লক্ষ এরকম সন্তান আছে। নাদিম এটা পেরেছেন এবং তার মায়ের দিকে তাকিয়ে এবং মায়ের কথাও ভাবেন, যেরকম তিনি একদম কি বলে যুবতী একজন মহিলা, ইয়াং ওমেন, তার মনের অবস্থা কি, তার আরেকজন সন্তান আসছে, সেই সন্তান পিতাকে দেখবে না। তো এই কথা যখন আমরা ভাবি, তো দেশ তো 9 মাসের সংগ্রাম হলো এবং দেশ যখন স্বাধীন হলো, যেদিন দেশ স্বাধীন হলো, আমার মনে আছে আমি তখন 17 বছর বয়সে, তখন আমরা তো বেরিয়ে গেছি সেই জয় বাংলা স্লোগান দিয়ে। আর মনে হচ্ছে একটা বিরাট অর্জন, যে সত্যিকারের অর্জন। কিন্তু সেই দিন আমি বসে ভাবছিলাম সেদিন নাদিমের অবস্থাটা কি ছিল। আমরা তো দেশ পেয়েছি, দেশ স্বাধীন হলো, দেশ মুক্ত হলো, সব কিছু হলো, নাদিম কোথায় ছিল, নাদিম কি করছিল। তো নাদিমের যে বইটা যে পড়লাম, যে একটা দিকে আমার খুব ভালো লাগবে, এটা তো একটা ইতিহাসের একটা ব্যাপার আছে, পুরো ইতিহাসটা নাদিমের বইটা পড়লেই বাংলাদেশে কি হয়েছিল, যেমন অন্যান্য যাদেরকে ধরে নিয়ে গেল, যাদেরকে আমরা পাইনি, ওদের সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি। আবার তারপরে যেটা হচ্ছে নাদিম যেটা করেছেন এই বইটাতে, যেটা লিখেছেন সবচেয়ে ভালো, যেটা আমাদের দেশের লেখকটা একটা অভ্যাস পরিণত হয়েছে
যে আমি যখন বই লিখবো বা কোনো কিছু বলবো পলিটিক্যালি কারেক্ট আমরা কিছু করতে চাই। যেমন আমি যদি এখন অনেক ব্যক্তি আছেন বিভিন্ন রাজনীতি তার বিভিন্ন মতামত আছে, দেখা যাবে আমার রাজনীতির সাথে মতামত না হলে বা আমি যেই দলকে সমর্থন করি সেই দল যদি ক্ষমতা থাকে বিরোধী দলের নাম আমি উল্লেখ করব না। কিন্তু নাদিমকে আমি বইটাতে দেখেছি যারা বিরোধী দল করেন, বর্তমানে বিরোধী দলে আছেন কিন্তু অতীতে সামরিক বাহিনীতে ছিলেন, তাদের সাহায্য তিনি নিয়েছেন এবং তাদের কথা তিনি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেছেন, which is very much appreciable. Thank you, Nadeem. তো এটা তো আমার যেটা আমি বেশি বলবো না, আমার যেটা একটু যে আমি সবসময় যে বলে থাকি আমরা লেখার চেষ্টা করি মাঝে মাঝে, আমিও লেখার চেষ্টা করি ক্ষুদ্র আকারে, যেটা আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে বিগত কয়েক দশক ধরে আমরা কিন্তু ইতিহাস থেকে সরে আসছি, অনেক ইতিহাস ভুলে গেছি। আমার বয়সে যারা আছেন তারা ইতিহাস দেখেছে, সবকিছু শুনেছে, তারপর হয়তো তারা অনেকে ইতিহাস ভুলে গেছে বা ইচ্ছাকৃতভাবে ইতিহাসকে পাশ কাটিয়ে যাচ্ছেন। এবং আমাদের পরে যারা আসছে, আমাদের পরে যে প্রজন্ম আছেন তারা কিন্তু অনেকেই ইতিহাস জানেন না। এখন কিছুদিন আগের ঘটনা, কয়েক মাস আগের ঘটনা, একটা কলেজে, একটা প্রাইভেট কলেজে, ইংলিশ মিডিয়াম কলেজে শিক্ষক ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করছেন যে 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছিল। তো কেউই বলতে পারছে না। একজন ছাত্রী অতি সাহস করে উত্তর দিয়েছেন যে 21শে ফেব্রুয়ারি 1972 সালে পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। এই হলো ইতিহাসের বর্ণনা। এবং তাকে আমি ওই ছাত্রীকে আমরা দোষারোপ করবো না। প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে ইতিহাস কিন্তু আমরা পড়াই না। ইতিহাসে কি হয়েছিল, যেমন আমরা যখন সরকারি পত্রপত্রিকা এবং অন্যান্য পত্রপত্রিকা যখন প্রপত্র ছাপা হয়, যেমন একটা উল্লেখ করি 17 এপ্রিল, যেদিন নাদিমের পিতাকে তারা নিয়ে যায়, যে 17 এপ্রিলের যে ঘটনাটা, যখন আমরা এখন মুজিবনগর দিবস হিসেবে পালন করি, তো প্রায়ই দেখা যায় মুজিবনগর দিবসে আমরা সবকিছু প্রপত্র করি, কিন্তু মুজিবনগর দিবসের যে নেতৃবৃন্দ ছিল, কি পরিস্থিতিতে, কি অবস্থাতে তার সরকার গঠন করেছিল, কি কষ্ট হয়েছিল তাদের, এই বিষয়গুলি থাকে না। যেমন 1975 কথা উল্লেখ করেছেন, আমরা দেখছি 1975 থেকে আরম্ভ করে 1996 সাল পর্যন্ত একটা অন্ধকারে আমরা ছিলাম। কেন অন্ধকারে ছিলাম? তখন দেখা যাচ্ছে যতবারই ওই 15ই আগস্টের পর থেকে আরম্ভ করে 12ই জুন 1996 পর্যন্ত, যেটা যতবারই বিজয় দিবসের কথা উঠতো বা বিজয় দিবস আসতো এবং স্বাধীনতা দিবস আসতো, তখন দেখা যেত ঘুমতে উঠে পড়তাম, অনেক লিখতেন যে 1926 তারিখে বাঙালি জাতি শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। শত্রুটা কি ছিল বলা লাগে, দখলদার বাহিনী, পাকিস্তান শব্দটা আনতো না, পাকিস্তান দখলদার বাহিনী। তো সেইভাবে এই যে ইতিহাস বিকৃতি, সেই যে 21টি বছর যে ইতিহাসে বিকৃত হয়েছে, এগুলো আমাদের আনতে হবে যে একদম নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে, কোনো দলের দলের পক্ষে না। তো সেই ক্ষেত্রে আমি যে বলি, আমি আরেকটু বলি, এই যে নাদিম তো ভাগ্যবান, পিতার কবরের সন্ধান পেয়েছেন। অনেকেই লক্ষ হাজার ছেলে মেয়ে আসে যারা এখনো পায়নি। তো যেমন কবরের কথা উঠলে আপনার মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তিজুর রহমান, যিনি পাকিস্তানে শহীদ হয়েছেন, তার কবরটা বহু বছর পর্যন্ত পাকিস্তানের একটা প্রস্থানে এক কোনায় অবহেলিত ছিল। তাকে আমরা খুঁজে পেয়েছি, তাকে আমরা নিয়ে এসেছি। তারপরে যেমন আরো কতগুলি যে মুক্তিযুদ্ধের বিষয় বলতে গেলে, যে আমি গত 1 মাস আগে পাকিস্তানে গিয়েছিলাম, এবং সেটাও একটা পাকিস্তান সরকার ভালো করে জানে আমার লেখা কিরকম হয়। তারপর তারা আমাকে আমন্ত্রণ করে নিয়ে গেল এবং তাদের সেনেট বিল্ডিংয়ে নিয়ে গেল। তো সে দেখা যাচ্ছে সেনেটের মধ্যে একটা করিডোর আছে, এটার মধ্যে দেখা যাচ্ছে ওইটার মধ্যে তারা বলে ওয়াল অফ কনস্টিটিউশন, পাকিস্তানের সাংবিধানিক বিষয়গুলো কীভাবে একের পর এক তারা এগিয়ে গেল। তো এক জায়গায় দেখলাম আমাদের ধীরেন্দ্রনাথ দত্তের কথাটা, তিনি যে 25শে ফেব্রুয়ারি 1948 সালে বলেছেন বাংলা ভাষাকে আমাদের সংবিধানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভাষা করতে হবে, সেটাও উল্লেখ করা আছে, তার নাম দিয়ে আছে। তো যারা আমাকে দেখাচ্ছিলেন পাকিস্তানি কর্মকর্তা, সেন্ট্রাল পার্লামেন্টারি, আমি বললাম যে ধীরেন্দ্রনাথ দত্ত, তো তোমরা রেখেছো, তো আমাকে বলেছে হি ওয়াজ এ গ্রেট ম্যান। আমি ইউ নো হোয়াট হ্যাপেন টু দিস গ্রেট ম্যান, আর কেউ উল্লেখ করতে পারে না। তখন আমি বলবো, তোমার তো লিখেছো তোমাদের আর্মি তাকে তাকিয়ে তার সন্তানকে ধরে নিয়ে গেল, তার সন্তান আমরা পাইনি। তো এটা করে তার উত্তর দেয়নি, উত্তর দেওয়ার তো কিছু থাকে না। তো এই ঘটনাগুলো। তারপর যেমন জ্যোতির, যে আমাদের ব্যাচমেট, আমার বন্ধু রিনিকে অনেকদিন পরে এখানে পেলাম, রিনি রেজাল্ট বহু বছর পর দেখা হলো। আমাদের আরেক বন্ধু আছেন মেঘনা গুহ ঠাকুর,
জ্যোতির্ময় ঠাকুর তাকে ধরে নিয়ে গেলেন, তিনি গুলিবিদ্ধ হলেন 25শে মার্চের রাতে, 26শে মার্চের সকালে। তারপর মেডিকেল কলেজে তাকে নেওয়া হলো, তারপর থেকে তার দেহ পাওয়া যায়, তার মরদেহ পাওয়া যায়নি। তারপর যেমন আমাদের প্রফেসর গোবিন্দচন্দ্র দে, এদের কথা উল্লেখ করতেন, আমাদের সবসময় স্মরণে থাকবে। আর আমরা তো আরেকটা হচ্ছে যে ইতিহাস, আমরা যে ইতিহাস বিমুখ, আমরা সবসময় বলি যে আমরা ইতিহাস সৃষ্টি করি, ইতিহাস সৃষ্টি করেছি বসে করেও থাকি, কিন্তু পরবর্তী 1971 পরেও কিন্তু আমাদের ইতিহাসে অনেক বিকৃতি হয়েছে। যেমন আমাদের দেশে, বাংলাদেশে তো সামরিক শাসন আসার কথা ছিল না, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের দেশে পাকিস্তানের পরিপন্থী ঠিক উল্টো, পাকিস্তান থেকে বেরিয়ে আমরা একটা রাষ্ট্র তৈরি করবো। তারপর দেখা গেল আমাদের এখানে সামরিক শাসন এসছে, যেমন সামরিক শাসন এসছে, একের পর এক মুক্তিযোদ্ধা অফিসার মারা গেছেন। একটু লক্ষ্য করে দেখেন, পাকিস্তান থেকে যেসব বাঙালি অফিসার ফিরে এসেছিলেন এবং ফিডেল ক্যাস্ট্রো নাকি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি যে এখন দেশ চালাচ্ছ, এটা 1973 জোট নিরপেক্ষ সম্মেলনে জিজ্ঞেস করে তোমার দেশের প্রশাসন কিভাবে চলছে, বলে আমার বাঙালি অফিসাররা পাকিস্তান থেকে এসছে, আর সামরিক বাহিনীতে বাঙালি অফিসাররা, মিলিটারি অফিসার, সোলজার সব পাকিস্তান থেকে এসছে। তো বঙ্গবন্ধু বলেছিলেন, ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, তুমি কোনো স্ক্রিনিং করোনি, মানে কোনো স্ক্রিন করবো, আমার বাঙালি আমি কি স্ক্রিন করবো? তখন নাকি বঙ্গবন্ধু বলেছে, তোমার ফিডেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধু বলেছে, তোমার কিন্তু আর বেশি দিন নাই, তুমি 3 বছরের মধ্যেই মারা যাবে। এটা বলেছেন অগস্ট 1973-তে, ঠিক 2 বছর পর বঙ্গবন্ধু হত্যা করা হলো। তো এই কথাগুলো আমাদের ছেলে মেয়েদের জানাতে হবে। জেনারেল মঞ্জুর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তারপরে কি হলো 1981 সালের মে মাসে, আমরা ঠিক ইতিহাস পুরোপুরি এখন জানি না, কিন্তু তাকে যে মেরে ফেললো, তাকে যে কিভাবে চট্টগ্রামে এক ব্রিগেডিয়ার গিয়ে মেরে ফেললো, সেই ব্রিগেডিয়ার এখনো জীবিত আছে, তাকে ধরা হচ্ছে না। কিন্তু জেনারেল মঞ্জুরের খবরটি কোথায় আজ পর্যন্ত তার পরিবার কিন্তু জানে না। এই যে আমাদের যে বাংলাদেশের ইতিহাসের অধ্যায়, খালেদ মোশাররফ, তাকে বলা হয় দ্য মোস্ট ট্যালেন্টেড অফিসার ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। খালেদ মোশাররফকে আমরা মেরে ফেলেছি, এবং পরে দেখা গেল ঢাকা কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের মাঠে তার লাশ 2-3 দিন পড়েছিল, এবং যথেচ্ছভাবে সেই লাশকে অপমান করা হয়েছিল। খালেদ মোশাররফের মতো একটা লোক। তারপর ব্রিগেডিয়ার মহসিনুদ্দিন, যাকে 13 জন অফিসার যে আপনার বিচারাধীন হয়েছিলেন জিয়া রহমানের হত্যার পরে, সেখানে দেখা গেল ব্রিগেডিয়ার মহসিনুদ্দিন একটা তার স্ত্রীকে চিঠি লিখেছেন তার ফাঁসির কয়েকদিন আগে। উনি বলছেন, আমি কিছুই জানি না, এই চিঠি আমাকে লেখাটা মূল চিঠি আমি নিজেই দেখেছি। ওখানে আছে, আমি কিছুই জানি না, আমাকে কেন বিচার করা হলো, কেন আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমি তো মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু তাকে রক্ষা করা হয়নি, ফাঁসি দেওয়া হয়েছে। আর তারপরে আমি শেষ করেছি যে আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনা যদি রক্ষা করতে হয়, এখনো ইতিহাসে দেখা যায়, আমাদের ইতিহাসে শত শত এয়ারফোর্সের লোক এবং সেনাবাহিনীর লোককে ধরে নিয়ে গেছে, তাদের লাশ কিন্তু পাওয়া যায়। ওরা কোথায় আছে, কবে মারা গেল, পরের বার জেনেছি যে রাতের পর রাত আজিমপুর প্রস্থান তাদের নাকি দাপন করা হয়েছে। এই যে কথাগুলো, এগুলো আমাদের ইতিহাস। নাদিমের যে বইটা আমি বলবো, এটা একটা সূচনা। এই ধরনের বই আরো আমাদের লেখা উচিত। প্রজন্ম 71 যারা সন্তান আছে, ওরাও আশা করি লিখবেন। আর আমাদের যে দায়িত্ব, আমরা তো সেই বয়সে এসেছি, আমাদের নাথিং টু গেইন, নাথিং মোর টু লুজ। তো তারপরও এগুলো আমাদের তুলে ধরতে হবে। মূল কথা, ইতিহাসটা, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষের ইতিহাস, এটা সাধারণ মানুষ, আমরা যে বলি লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, মুক্তিযুদ্ধে কারা গিয়েছেন, গ্রামের ছেলেরাই বেশি গিয়েছেন, সেই গ্রামের ছেলেদের কথাগুলো কোথায়, তাদের গল্পগুলো কোথায়, তাগুলো আমরা দেখেন। তো অনেক কথা বলে ফেললাম, আরও বিদগ্ধ বক্তা আছেন, আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অসাধারণ বক্তব্য শুনছিলাম। ধন্যবাদ সৈয়দ বদরুল্লাহ হাসান। এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, লালমুল কামনায় মাননীয় হাই কমিশনার বাংলাদেশ। আমি খুবই আনন্দিত আজকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে নাদিম কাদির আমাদেরই হাই কমিশনের একজন অফিসার। আমি তাকে চিনতাম, কিন্তু আমার সঙ্গে তার পরিচয় গত 8 নভেম্বরে আমি হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালনের পর থেকে। I knew him as a very professional journalist,
but I was not sure about his family history and all about that he has written in his book. So 6 মাস দূতাবাসে তার সঙ্গে আমার যে কাজের পরিবেশ আমি দেখেছি, সে একজন ভালো প্রফেশনাল সাংবাদিকতার লাইনে এবং ইজ এ গুড অফিসার অফ দি হাই কমিশন, অ্যান্ড I really get all the support from him all the time for the last 6 months. আর তার স্বাধীনতা যুদ্ধের উপরে এবং তার পরিবারের উপরে তার বাবার যে অবদান, একটা ছেলে হিসাবে সিন্স ইন্ডিপেন্ডেন্স সে যেটা করেছে, all of us should learn from him as children, as son. So এটা আমাদের সবার জন্য খুবই শিক্ষণীয়। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট, যুদ্ধ, এসব কিছুই আমরা প্রতিনিয়ত জানছি, শিখছি এবং আমাদের অনেকেরই জানা আছে। কিন্তু ব্যক্তি, ছোট ছোট পরিবারের এর যে ঘটনাগুলো স্বাধীনতা যুদ্ধে তাদের অনুভূতিগুলো, কী অবস্থার মধ্যে এই পরিবারগুলো তখন পার করেছে, এই বিষয়গুলো আমাদের নতুন করে নাদিম কাদিরের এই লেখার মাধ্যমে আমার পূর্ববর্তী অনেক বক্তারা বলেছেন এই ব্যাপারে। আমার ব্যক্তিগত জীবনেও জানি, I was a student of class 5 or 6 that time. So I just used to hear my mother used to cry every night. So আমার মায়ের ভাইকে ধরে নিয়ে গেছেন, আমার বোনের হাজব্যান্ডকে, so দুজনকে ধরে নিয়ে গেছেন। All the 9 months we waited for them. They never came back. We don't know what happened to them till today. And then when I got married, my wife told that his father was in Islamabad for a training, and the 9 months they didn't know what was happening to her father. But luckily he came back and he survived. So these are the histories. That is still my own family, the family of my wife, and we have seen the history of Nadeem Qadir. Millions of that have the similar kind of history. This is the time to publish this. এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ব্যক্তিগত ছোট ছোট পরিবারের মানুষগুলোর যে অবদান। আমরা সবসময় মুক্তিযুদ্ধের যে বিশালতা, যে অবদানটা, সেই অবদানটা একটা তো আছে জাতীয় জনকের যে নেতৃত্ব, কিন্তু সেই নেতৃত্ব দিয়ে চলে গেলেন পাকিস্তান এলাকা থেকে মেঘলা জঙ্গলের দিকে। সিন্স দেন ইটস all the people, তারা প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে অবদান। এটা কোনো গোষ্ঠী, কোনো দল নির্বাচন, আপামর জনসাধারণ। আমার মনে আছে ছোটবেলা আমার মাদার ইউজ টু কুক ফুড ফর 100 people every day, এবং তারা সবাই আসতো, এসে খেয়ে চলে যেত। এরপরে হয়তো এই পথ পরিক্রমায় তারা বিভিন্ন দল, আমরা দেখেছি একই সঙ্গে ছিল, এদের বিকেম জাসো, and same people now is the minister, as in the cabinet. So the people changes their grouping, but what I'm trying to say, the entire Bangladeshi people in those days, is the history of our liberation, সেটাকে সামনে নিয়ে আসা একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, from the historical point of view থেকে, আমাদের for future generation, this book is the symbol of that thing. So thank you Nadeem, you have done a great job for our future generation. Second, আরেকটা কথা বলতে চাই, আজকে এত বাংলাদেশ যে অবস্থাটা এসেছে, আজকে কিন্তু this is the days of celebration. I know you have lost your father. It's a great loss, but what he has done through his sacrifice, today's Bangladesh, আজকের বাংলাদেশ আমরা যে অবস্থায় এসেছি, এই ছোট ছোট দুঃখ, যন্ত্রণা, যে স্যাক্রিফাইস, সেগুলোর মাধ্যমে all of you see the crowd here, you're all black people. I know he's from my own medical college. I see another doctor from him. We are in the same medical college, and they're all here. They're consultants, they're journalists, they're professionals, they're lawyers. You see, all of this have become possible because of the sacrifice of your father and many more like that. So really, we are very proud, and I'm also proud. I have a senior officer in the High Commission. We have a writer, we have a singer. So as High Commissioner, I am very proud of you. Today's day. Thank you very much. এখন কিছু সময়ের জন্য পুরোটা হলের দখল নেবেন আমাদের আব্দুল গাফফার চৌধুরী। বক্তব্য নিয়ে আসছেন আব্দুল গাফফার চৌধুরী, প্রধানমন্ত্রী। নিচে করে দিয়ে দেবো।
প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই, জ্বর নিয়ে এসছি প্লাস দাঁড়াতেও পারি না, সেজন্য ক্ষমা চাই আপনাদের কাছে। বন্ধু, সভাপতি, মান্যবর রাষ্ট্রদূত, আমার বহুদিন পরে দেখা একজন প্রখ্যাত সাংবাদিক এবং এখানে প্রেস মিনিস্টার ছিলেন বাবুল হাসান এবং উপস্থিত বন্ধুরা, আজকে আমাকে এই বই উন্মোচনে যুক্ত করে নাদিম যে সম্মান দেখিয়েছেন সেজন্য আমি তার থেকে কৃতজ্ঞ। কারণ আমার একটা এই ব্যাপারে আমার একটা ক্ষোভ আছে, এই ক্ষোভের কথাটা আমি পরে। আজকে কথা বলার আগে বাবুল আজম সাহেব যে 1973 সালে ঘটনার কথা বললেন ফিডেল ক্যাস্ট্রোকে নিয়ে, এই জন্য তাকে ধন্যবাদ। এই ইতিহাসকে অনেকেই ভুলে গেছেন, কিন্তু ভোলার কথা নয়। তার বক্তব্যে একটু সামান্য ভুল আছে, ভুলটা বলার জন্য আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন। 1973 সালে অগাস্ট মাসে নয়, সেপ্টেম্বর মাসে আলজেরিয়াসে 73 জাতি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর সঙ্গে ফিডেল ক্যাস্ট্রোর দেখা হয়। 6 সেপ্টেম্বর 1973 বঙ্গবন্ধু তখন ভূমধ্যসাগরের পারে একটি নাম ছিল দিগল এক্সপ্রেস অবস্থান করছিলেন এবং ওখানে ফিডেল ক্যাস্ট্রোর দেখা করতে আসেন। ওইখানেই ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু সে বৈশিষ্ট্য দেখেছি। আমার সৌভাগ্য, আমার জীবনের একটা সৌভাগ্য, আমি ওই সময় বঙ্গবন্ধুর সঙ্গে ছিলাম এবং ওই বৈঠক করেছিলাম। এবং ফিডেল ক্যাস্ট্রোকে আমি একটা বই উপহার দিয়েছিলাম, বঙ্গবন্ধু সম্বন্ধে লেখা, ইংরেজিতে প্রথম বই। সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করে তিনি বলেন যে দেশ চালাচ্ছে কারা এখন আপনার সঙ্গে। তিনি বলেন যে আমার অনেক ট্রেন্ড অফিসার আছে, আর্মিরও আছে, পাকিস্তানের বন্দী ছিল, তাদেরকে নিয়ে এসেছি। তিনি বলেন, আমি ভার্বাটিম বলি, তিনি বলেন হাউ মেনি পিপুল ইউ হ্যাভ কিল্ড। বঙ্গবন্ধু বলেন, কি বলেন আপনি কমরেড, আমার দেশে 30 লক্ষ লোক মারা গেছে, তারপর আমি আবার কিলিং করবো? আর বাংলাদেশের সব লোক তো আমার চিলড্রেন, দে আর অল লাইক মাই চিলড্রেন। তখন ফিডেল ক্যাস্ট্রো বললেন, ইউ নো হাউ মেনি আই হ্যাভ কিল্ড ফ্রম মাই ওন পার্টি? হাউ মেনি? 4,000. I can't do it. You can't do it, then prepare yourself. Your children will kill you. এটা বলে না যে অনুসারীকে মারবে, your children will kill you. আমি দেশে ফিরে দেখেছি, সেটাই হয়েছে। এবং সেই চিলড্রেনরা শুধু যে আমাদের নাদিম কাদেরের বাবাকে মেরেছে তা তো নয়, হাজার হাজার লোককে মেরেছে এবং তাদের লাশ গুম করেছে। নাদিম কাদের সবাইকে তার বাবার লাশকে উদ্ধার করতে পেরেছে, কাদিরাবাদ নামে সেরা নিবাস পেয়েছে। আর এখানে আমার দেশের বরেণ্য বুদ্ধিজীবী মুনির চৌধুরী থেকে শুরু করে কারো লাশ পাওয়া যায়, যে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল তার কারো লাশ পাওয়া যায়। এরকম বহু ঘটনা আছে যে ইতিহাস লেখানো হয়েছে। ইতিহাসের আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা আওয়ামী লীগ এবং বিএনপি দুজনেই বিকৃত হয়েছে। একজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদের যে মুক্তি সংগ্রামের হেডকোয়ার্টার কলকাতায় ছিল, সেখানে কত 20,000 ভারতীয় সৈন্য মারা গেছে। আমরা যেখানে বসে জয় বাংলা রেডিও পরিচালনা করতাম, এটা সব কবুল করা হয়েছে। কেন? বলা হবে ভারতের দাবিদার। এই তো ইতিহাস বিকৃতি শুরু। তারপর তো জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক ডিক্লেয়ার করবেন। আমি তার সঙ্গে মাঝখানে সাবরুম সেক্টরে ছিলাম। আমাদের কিছু লোকের সাংবাদিকদের মুজিবনগর গভর্নমেন্ট মোটিভেটার হিসাবে নিযুক্ত করেছিল যে আমরা মুক্তিযুদ্ধের শিবিরে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলবো। এবং সাবরুম সেক্টরে ছিল জিয়াউর রহমান, আমাকে আনফর্চুনেটলি তার সঙ্গে অ্যাটাচ করা হয়েছিল। এবং সেই সাবরুম সেক্টরে আপনার আখাউড়ার কাছে একটা বাড়িতে আমরা একই রুমে থাকতাম।
আমি ভদ্রলোকের কখনো যুদ্ধের জল দেখতে দেখি। ভোরবেলা উঠি বলতেন হেরে গেল না, চৌধুরী গো টু শান্তিনগর, যে ওখানে আমেরিকান সাংবাদিক এদের সঙ্গে তাকে করে দেওয়া। তার চুল আস্তাতে লাগবে 1 ঘন্টা। আগে একদিন বলা হতো মেজর, তখন তিনি মেজর, আপনি তো এখানে চুল আসতে ডাক্তারি হুমকি দেন, আপনি যুদ্ধে যাবেন তখন। তারা জেট ফোর্স, তারা তারপরে ওই বসে বসে খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টে বন্দি, তাকে আনার জন্য একটার পর একটা দল পাঠিয়েছে। খালেদা জিয়া তো আসবেন না, সুতরাং তিনি রুমের ভিতরে পায়চারি করতেন এবং বলতেন আমি ওকে প্রথমেই ডিভোর্স দেওয়ার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধু কৃপায় তা হয়নি। এই যে ইতিহাসগুলো লেখা দরকার। নাদিম কাদের সাগরের সঙ্গে তার বাবার কথা লিখেছেন, এরকম বহু বাবার কাহিনী যদি মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা লিখতেন বা আমাদের ঐতিহাসিকেরা সেগুলো লিখতেন, সংগ্রহ করতেন, কারেকশন করতেন, তাহলে দেখা যেত যে এই যুদ্ধের কোনো তুলনা উপমহাদেশের নেই। স্বাধীনতার যুদ্ধের এই যুদ্ধের কোনো তুলনা নেই। এবং সবাই যে রাজাকার তাও নয়, আমরা অনেকের দামও দিয়ে দেবো। ওদের একটু গল্প বলি, আমি এখানে রিসেন্টলি একটা স্কুলে মাস্টারি করেছি প্রায় 4 বছর। তখন দেখতাম 2টি বাঙালি ছেলে এবং মেয়ে ক্লাসে আসতো, ওদের সঙ্গে অন্য কেউ মিশছিল না। কী কারণ জিজ্ঞাসা করলাম, এক ছেলেকে বলে ওর বাবা পাকিস্তানি, ওদের বাবা পাকিস্তানি। আমার বলা হয় পাকিস্তানি, মুক্তি এবং জয়, ছেলেটার নাম জয়, মেয়েটার নাম মুক্তি, এটা কী করে হয়? তা একবার এগুলো পরীক্ষার পরে ছেলে মেয়েদের সমস্ত আলার জন্য প্যারেন্টসরা আসছেন, তাদের মধ্যে ওর মা আসছে, দেখলাম সে একজন বাঙালি মহিলা। তাই জিজ্ঞাসা করলাম যে এটা কি পাকিস্তানি বাবা? তখন তিনি একটা ইতিহাস বলেন। ইতিহাসটা হলে নরসিংদীর মেয়ে পাকিস্তানিরা গিয়ে ওখানে অ্যাটাক করে, করার পরে বহু মেয়েকে ধর্ষণ করেছে, অনেকে হত্যা করেছে, এর বাবা মা সবাইকে হত্যা করেছে। করার পরে মেয়েটা বয়স তখন 20 বছর, তাকে রেপ করার জন্য, সুন্দরী ছিল, তাকে রেপ করার জন্য রেখে দিয়েছে। আমি তার নাম বলছি না, তিনি এখনো বেঁচে আছেন, লন্ডনে আছেন, রেখে দিয়েছে। তখন একটি পাঠান সৈন্য পাইছিল আর কি, সে ওকে বলছে না তোমার এটি কেউ নেবে না, আমি একে রাখবো, দিয়ে গেছে। অ্যাকচুয়ালি সে তাকে কোনো অবমাননা করেনি, তাকে তার কাছে রেখে দিয়েছে। অন্য পাকিস্তানের সঙ্গে যেহেতু সে কেপ্ট অফে কমরেড, সেজন্য তাকে এভাবে তাকে রেখেছে। দেখার পরে অদৃষ্টের পরিহার দীর্ঘ 9 বার সে মেয়েটিকে পাঠিয়ে দিয়েছে। আর যখন মুক্তিযুদ্ধ সফল হয়ে গেল, তখন মেয়েটি বলল, ওই মেয়েটি ওই তার প্রোটেক্টরকে মানে সাহায্য করলো। সে মুক্তিযোদ্ধাদের বললো কি বেরো না, আমার স্বামী, এবং সে কোনো অত্যাচার করেনি কারোর উপরে, মানে তাকে আর মারা হয়নি। তারপরে সে তার বউকে নিয়ে চলে গেছে পশ্চিম পাকিস্তানে, তার বাবা মা তাকে গ্রহণ করেনি। তখন সে লন্ডনে আসে, এসে রিসেন্টলি আসে সে ক্যাব ড্রাইভিং শুরু করে, এবং সেই ছেলে মেয়ে সে উঠল। কিন্তু বাঙালিরা তাকে ঘৃণা করত, মহিলা খুব বোরখা পরে আসতেন, কারো সঙ্গে মিশতেন না। এইসব ইতিহাসও তো দেখেনি যে পাকিস্তানি সোলজাররাও ভিতরে পাঠান এবং আপনার ছিল, অনেকের পরিবার রক্ষা করেছে এবং তাদেরকে রক্ষা করেছে সেই বাঙালি পরিবারগুলো। এই ধরনের বহু বিচিত্র কাহিনী আছে। তারপরে পাকিস্তানি আর্মির মধ্যে যে ওরা পরের দিকে ওই পাঠান বাচ্চাদেরকে আর্মিতে উইদাউট ট্রেনিং ঢাকায় এসে বন্দুক দিয়ে থাকতো। আমরা তো আসছিলাম কাফির হত্যা করার জন্য, এখনো দেখছি মুসলমান হত্যা করতেছে, এবার কাপড়। এবং আমি দেশে পাড়াবার আগে 2জন আর্মি অফিসারকে দেখেছি, বাচ্চা প্রায় 25 বছর হবে, একজন থেকে আসছে, সবই ভলান্টিয়ার থেকে আসছে। তারা কাঁদতো আর বলতো আমাকে কাপড় তো দেখি না, মুসলমান মারতেছে। তো এই যে কথাগুলো ইতিহাস বড় সাংঘাতিক ইতিহাস। এবং নাদিম কাদেরকে ধন্যবাদ। আমি তার বইয়ের ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে চাই না, কারণ বই এখানে আছে, আপনার ইচ্ছা করলে একটা বই করে কিনে নিয়ে পড়তে পারেন। এবং ঘটনাগুলো সবাই কিছুগুলোকে বলেছেন। আমার ধারণা যে বইটার গুরুত্ব এখানে, এটা একটা পার্সোনাল ডায়েরি হতে পারে, অনেকেই পার্সোনাল ডায়েরি লিখেছে।
but it is a pastoral and political diary. লেখকের আনুগত্য কোন দিকে, শুধু তার বাবার দিকে নয়, বাবা মুক্তিযুদ্ধ বাবার দিকে এবং মুক্তিযুদ্ধের সংগ্রামী নেতা বঙ্গবন্ধু তার পরিবারের প্রতি তার যে আনুগত্য, এটা একটা মিক্সচার অফ পলিটিক্যাল অ্যান্ড পাস্টোরাল ডায়েরি এবং একটা অনবদ্য বই। ভাষায় কিছু ত্রুটি আছে, তাই বলি কোনো কোনো জায়গায় পূর্ণিত বাংলার অপব্যবহার আছে, সে বড় কথা না। বড় কথাটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাসটা যদি তুলে ধরেছেন এবং এই বইটি যদি অনেকের কাছে অনুকরণীয় হয়, যে আমরাও লিখব এবং অনেকে আছে, আমি অন্তত পক্ষে 20 জনের নাম বলতে পারি যে যারা এই ধরনের বই লিখতে পারে। কেন দেখেন, হয়তো লেখার অভ্যাস নেই বা উৎসাহ পাননি, এই বইটি তাদেরকে উৎসাহ দেবে। এই জন্য নাদিম কাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং বইটির বহুল প্রচার কামনা করি। এখন আর লম্বা করবো না, একটা ক্ষোভের কথা বলি। সেটা সভাপতি নবাব এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আমাদের ঘাস পাশার সম্পর্কে। আশা করি তারা আমার ভুল বুঝবেন না। আমার বয়স এবং 83। আমি 40 বছর সাংবাদিকতা করি লন্ডনে। জনমতের গোড়া থেকে আমি দেখো, এবং আমার যদি প্রিয় ফ্রেন্ডস থাকে, সত্যিকার ফ্রেন্ডস, তার মধ্যে নবাব এবং নাহাসকে আমি প্যান্ট পরা দেখেছি। প্যান্ট পরা অবস্থা থেকে এই পরিবারের সঙ্গে আমার পরিচয়। ওরা থাকতে নিতে, ও আর ভাই বেলাল, এবং পরিবারটি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কালচারাল ফ্যামিলি। এর এক ভাই তো ঈশান, তাই না? ঈশান নামে একটা কাগজ বের করতাম, মোস্ট প্রোগ্রেসিভ। এরা দুটোই আমার কাছে আসতেন। তখন আমি একটা গ্রোসারি শপে কাজ করি, আসতেন এবং তাদের সাথে আমার পরিচয়। এই যে পরিচয় এখন বন্ধুত্বে বেরোনো হয়েছে এবং রাজনৈতিক মতামতের ক্ষেত্রে আমাদের ইয়ে থাকলেও, মতানৈক্য থাকলেও আমরা এক পরিবারের বেতন করি। আর নবাবের কাছে তো ভাইয়ের মতো, সে এখন ধার্মিক হয়েছে। যখন নাট্যকার ছিল তার প্রতিটি নাটকেই আমি তারপরে আমার ব্যক্তিগত সুখে দুঃখে এবং যে আর্থিক প্রয়োজনে নবাব আমার একজন কোনো রকমভাবে আর্থিক দুরবস্থায় পড়লে নবাবের কাছে প্রথম হাত পাতে বা সেই নবাব আলতাবাড়ির উপরে স্মারক গ্রন্থ করেছে, শহীদ আলতাবাড়ির উপরে। এবং এই শহীদ আলতাবাড়ির সম্পর্কে এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার সাথে বেশি কেউ লেখেন। সে নতুন দিনে লিখেছি, জনমতে লিখেছি, অন্য কাগজে লিখেছি। আমার মনে হয় অ্যাটলিস্ট 20 রাইটিংস আমি আলতাবাড়ির লিখেছি। সে আলতাবাড়ির উপরে স্মারক গ্রন্থ লিখেছে। তার এখানে মুখোশ উন্মোচনে, মরক উন্মোচনে নবাবুদ্দিন আমাকে একটা আমন্ত্রণ দিতে ভুলে গেছে। আমাকে কাগজে করতে হলো, আমাকে কাগজে করতে হলো যে আলতাবাড়ির স্মারক গ্রন্থ লিখেছে। আর আমাদের রাহাস পাশা তার প্রেস ক্লাবে একমাত্র আমার এই 20 বছরের মধ্যে একবার দেখে আসছি, তো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। নোয়াখালীর মৌলভীদের মতো আমারও ফেব্রুয়ারি মাসে দাম হয়, যেহেতু গান লিখেছিলাম। সেই একটা সবাই আসছি, সেদিন সংবাদ স্বাধীনতা সম্পর্কে ভালো অনুষ্ঠান তারা করেছে, আমাকে জানাবার প্রয়োজন মনে করে। আর ঠিক বিফোর মাই ডেথ তারা আমার কপি নেয় পেরেক করে দিয়েছে। ধন্যবাদ, আমার কিছু বলার নেই। বলার জন্য ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ অজানা অধ্যায় গ্রন্থটি সাপ্তাহিক জনমতে প্রকাশ হয়েছে। এর প্রথম সংস্করণের আমরা প্রকাশ হয়েছিলাম, এটা হচ্ছে পরবর্তীতে পরিবর্তিত করা সংস্করণ, এটা প্রকাশ হয়নি, ওই বই মেলায় প্রকাশ হয়েছে। সুতরাং আগের মন্তব্যটি আমি প্রত্যাহার করে নিচ্ছি, কিন্তু বইয়ের জিনিসটা আমরা জনমতে প্রকাশ হয়েছিল সেটা। যাই হোক, এখন আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠানটা শুনেছেন এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আপনারা কেউ অনুষ্ঠান স্থল থেকে উঠে যাননি। আপনাদের জন্য আমি আপনাদের হয়ে এবং কারো মোবাইলও বাজেনি, এটা আরেকটা চমৎকার বিষয় ছিল যে অনুষ্ঠানে কারো মোবাইলও বাজেনি। আমরা কিছুক্ষণ 71-এ ছিলাম, কিছুক্ষণ মুক্তিযুদ্ধ নিয়েছিলাম এবং এই মুহূর্তে আরো একটা নামের কথা আমাদের বলতে হবে, আসনা হেনা কাদির, নাদিম কাদিরের মা। এবং এই গ্রন্থটি পাঠ করলে
একজন শক্তিশালী নারী, বাঙালি নারী যে প্রতিকৃতি সেটা পাবেন হাসনাইনা কাদেরের মাধ্যমে। আমি পেয়েছি, আপনারা বইটি সংগ্রহ করবেন, বইটি পাঠ করবেন, একটা রোমাঞ্চকর উপন্যাস পাঠেরও অভিজ্ঞতা আপনাদের হবে। ইতিহাসের সঙ্গে সঙ্গে একটা অসাধারণ গল্পও পাবেন। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সাপ্তাহিক জনমত সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাবুদ্দিন। তার বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। খাবারের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাফফার ভাইয়ের কথা বলা শোনার পর আমার মনে হয় না আমাকে আর বলতে হবে। সবচেয়ে গাফফার ভাই সম্পর্কে এখন আমাকে নাদিম কাদেরের বই সম্পর্কে বলার আগে গাফফার ভাই সম্পর্কে দু একটি কথা বলতে হচ্ছে। যেহেতু গাফফার ভাই পাশে বসেছিলাম এবং সবচেয়ে ভালো লাগছে যে গাফফার ভাই আমার পাশে বসে আমার সমালোচনা করেছেন এবং আমার সম্পর্কে বলেছেন। এই জন্য গাফফার ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু গাফফার ভাই বাসায় করে বসে ফোন করে আমাকে বলেন নাই, অথবা অন্যর কাছেও আমার এই গল্পটা বলেন নাই, অথবা ওনার দুঃখটা প্রকাশ করেন নাই। যাকে গাফফার ভাই সবসময় আপনি আমার আপনজন এবং আপনি আমার কাছের লোক এবং আগামী দিনেও আমার কাছে থাকবেন। ধন্যবাদ। সবচেয়ে আজকের এই অনুষ্ঠানে এই বই সম্পর্কে বলার আগে আমি বলতে চাচ্ছি যে সবাই বই সম্পর্কে বলেছেন, কিন্তু আমি শুধু বলবো আমি এই বইটি পড়েছি। গত সপ্তাহে নাদিম ভাই আমাকে বইটি দিয়েছিলেন, তো আমি চেষ্টা করেছি আজকে শেষ করার জন্য। গত রাতে আমি বইটি শেষ করেছি। একটি চমৎকার বই এবং নাদিম ভাই যে কাজটি করেছেন একটি অসাধারণ কাজ করেছেন। এই জন্য নাদিম ভাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবাইকে অনুরোধ করব এই বইটি পড়ার জন্য এবং অন্যদেরকেও বলবেন বইটি পড়ার জন্য। এবং আপনাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হয় নাদিম ভাই খাবারের ব্যবস্থা করেছে, সবাই খাবার খেতে যাবেন। ধন্যবাদ। একটা কথা বলা বাকি রয়ে গেছে। অবিনাশ রায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি 1 ঘন্টা চাইতেও কম নোটিশে এসেছেন এবং এখানে চমৎকার ভাবে তথ্যগুলা সংগত করেছেন। অবিনাশ রায়, আপনার প্রতি কৃতজ্ঞতা। Excellent.